2016 সাল, 2016 সালের আগে পরে এসএসসি কী হয়েছে সে বিষয়ে অন্য, যে এসএসসি হলো বিতর্কিত হয়ে গেল, পুরো প্যানেল বাতিল হলো, যোগ্য অযোগ্য সব রাস্তায় এসে দাঁড়ালো। আমি বলতে চাইছি বাংলার এই যে সংস্কৃতি, কৃষ্টি, শিক্ষকতা মহান পেশার, সেইখানে শিক্ষক রাস্তায় কী ছবিটা দাঁড়াচ্ছে? দেখুন, বাংলার মাননীয়, আমি উইথ ডিউ রেসপেক্ট, মাননীয় মুখ্যমন্ত্রীর আমলে উনি বলেছিলেন উনি হচ্ছেন সততার প্রতীক, উনি হচ্ছেন দুর্নীতিমুক্ত বাংলা উনি তৈরি করবে, উনি বলেছিলেন পরিবর্তন, কিন্তু ওনার কোনো কথার মিল আমরা এখন বর্তমান সময়ে খুঁজে পাচ্ছি না। একটা জাতির শিক্ষাই হচ্ছে মেরুদণ্ড। একটা জাতির যদি শিক্ষা যদি ভেঙে দেওয়া যায়, শিক্ষা যদি শেষ করে দেওয়া যায়, তাহলে সে জাতি কিন্তু টিকতে পারবে না। আমরা বাঙালিরা, আমাদের কিন্তু শিক্ষার জন্যই আমাদের নাম গোটা বিশ্বে, সারা ওয়ার্ল্ডে বাঙালিদেরকে চেনা হয় বুদ্ধিজীবী, ইন্টেলেকচুয়াল, নোবেল প্রাপ্ত এই বলে অর্থনীতিবিদ। আজকে সেই বাঙালির সেই মেন জায়গায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আমলা এবং মুখ্যমন্ত্রীর পুরো ব্যবস্থা, সিস্টেম, গভর্নমেন্ট পুরো দুর্নীতিতে ভরিয়ে দিয়ে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে আপামর বাঙালির ছেলে মেয়েদের, বাংলার ছেলেদের মেয়েদের ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছে। এর থেকে নিন্দাজনক আর কিছু হতে পারে না। এটা কি ভাবা যায় যে কয়েক হাজার হাজার লোকের চাকরি হাইকোর্টকে বাতিল করতে হবে? হাইকোর্ট তো শুধু এমনিই বাতিল করে দেয়নি, এভিডেন্সেস দেখে, যেখানে অনেকে যখন বলা হচ্ছে যে জল এবং দুধ মিশে গেলে আলাদা করা খুব কঠিন হয়ে যায়, এইরকম হয়ে গেছে যোগ্য অযোগ্য। তো এইখানে এসে এই সরকার শিক্ষার দিক দিয়ে ফেলিয়ার। এই সরকারকে আমাদেরকে অবশ্যই সরকারকে আমাদের জনগণের কাছে এটা আবেদন যে পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জির সরকার আর নয় দরকার, এবং আমাদেরকে এমন সরকার নিয়ে আসতে হবে যে শিক্ষা মানুষের কথা নিয়ে ভাববে, দুর্নীতিমুক্ত বাংলা অ্যাকচুয়ালি তৈরি করবে। আবার আমাদের মনে হয় ওই কংগ্রেস এবং সিপিএমের জোট সরকার দরকার। একদমই তাই। কিন্তু মমতা ব্যানার্জি স্টেজ থেকে যেভাবে রায়গঞ্জ থেকে বলেই ফেললেন রায় অগণতান্ত্রিক, এভাবে বলা যায় কি? তিনিও তো একজন প্রশাসনিক প্রধান, হাইকোর্টের রায় অগণতান্ত্রিক? হাইকোর্টের রায়কে অগণতান্ত্রিক বলা যাবে না, উনি একদম ভুল বলেছেন। আর ওনার ভুল বলার কারণে হাইকোর্টে কন্টেম্পটের সুমোটো একটা মামলাও চিফ জাস্টিসের ঘরে হয়েছে, সেটার শুনানিও চলছে এবং ব্যবস্থা নেওয়া হচ্ছে। কাউকেও ছেড়ে দেওয়া যাবে না। হাইকোর্টের যে অবমাননা সে মুখ্যমন্ত্রী করুক, সে প্রধানমন্ত্রী করুক, সে যে কেউ করুক না কেন, মন্ত্রী, আমলা, যা বিজনেসম্যান, হাইকোর্টকে অবমাননা করলে তার একটা কন্টেম্প, তার সাজা, যার শুনানি, সেই জিনিসটা হবে, চলবে। এখন বর্তমান কথা হচ্ছে আপনার রায়ের অমত থাকতে পারে, আপনি অগণতান্ত্রিক আপনার অমত থাকতে পারছে না এই রায়টা আমাদের মানব না, আমরা একটা জায়গা আছে, সুপ্রিম কোর্ট আছে, সেখানে যাব, সেখানে একটা জায়গা বলার জায়গা আছে। তা যদি বলার জায়গা না থাকতো তখন কিছু মন্তব্য করতেন, সেটা আলাদা ব্যাপার ছিল, সেটা আপনি নিজেকে ডিফেন্ড করতে পারতেন। কিন্তু যখন বলার জায়গা সুপ্রিম কোর্ট আছে, ডিভিশন বেঞ্চ হাইকোর্টের অর্ডার দিয়েছে, তাহলে আপনি ডাইরেক্ট হাইকোর্টের জাজেসদেরকে নিয়ে, হাইকোর্টের জাজেসরা ব্যক্তিভাবে কোনো রায় দেয় না, তারা এভিডেন্সেস, সাক্ষী, প্রমাণ, কাগজপত্র দেখে, হাইকোর্ট ইজ দ্য কোর্ট অফ রেকর্ড, তো রেকর্ড দেখে যা রায় দিয়েছে। তো এটা আমি খুব নিন্দা জানাই, মুখ্যমন্ত্রীকে এইভাবে বলা উচিত না। উনি যদি আইনের সম্মান না করে, উনি যদি অনারেবল কলকাতা হাইকোর্টের মহামান্য আদালতের সম্মান না করে, তো সাধারণ পাবলিক কী শিখবে বলুন? একদমই তাই। আবার চাকরির জন্যই এই এত বিতর্ক, এত এই পরিস্থিতি পশ্চিমবঙ্গে। কিন্তু আবারও 10 লাখ চাকরি প্রতিশ্রুতি দিলেন, এটি কি ভোটের জন্য, নাকি আরও 10 লাখ চাকরি ওনার কাছে আছে? যদি থেকেই থাকে তাহলে তার রিপ্লেসমেন্টটা ঠিক কোন জায়গায়? মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী ভাউতাবাজি ছাড়া আর কিছুই নেই। এখন পর্যন্ত মমতা ব্যানার্জি কটা চাকরি দিয়েছে বলুন? সিভিক কিছুদিন চেষ্টা করছিলেন সিভিক ডাক্তার এবং সিভিক পুলিশ তৈরি করার, সিভিক ডাক্তার তৈরি করার, তাহলে সিভিক অধ্যাপক তৈরি করার। মানে আমাদের ছেলেরা, শিক্ষিত যুবকেরা ডিপ্লোমা করছে, গ্রাজুয়েশন করছে, তারপরে তাদের কোনো স্বাধীনভাবে বাঁচার 5, 7, 8 হাজার টাকার
ই করবে, তার থেকে তো ভালো চপ মুড়ি ভাজা, যেটা মমতা ব্যানার্জি বলেছিলেন। তাহলে মমতা ব্যানার্জি যে 10 লাখের দিয়েছেন ভালো কথা, যদি দিতে পারেন তো খুব ভালো, কিন্তু ভোটের আগেই বলছেন কেন? ভোটের সময়ই বলছেন কেন? কেন মমতা ব্যানার্জি বিজেপিকে, ভারতীয় জনতা পার্টিকে লাভ করে দেওয়ার জন্য? নরেন্দ্র মোদী, দামোদর দাস মোদী ওনার বন্ধু, যাকে উনি ফুল টুল পাঠান মাঝে মধ্যে, কী সব পাঠান, আম বা কি পাঠান, তো ওনাকে করার জন্য, খুশি করার জন্য, যেন বাংলা থেকে কংগ্রেস সিপিএম মুছে যাক, জিরো হয়ে যাক, এবং বিজেপিকে তাকে লাভবান করে আবার 24-এ বিজেপিকে সরকারে নিয়ে আসার জন্য মমতা ব্যানার্জি সম্পূর্ণভাবে ভাউতাবাজি কথা বলছেন। ওনার কাছে চাকরি বাকরি কিছু নেই, শিল্প নেই, চাকরি নেই, উনি শিল্প তাড়িয়েছেন। সি ইজ দ্য আইকন হু আপনার শিল্পকে তাড়ানোর, টাটাকে তাড়ানোর, যা টাটাকে যখন তাড়িয়ে দিয়েছেন, তাহলে একটা শিল্পকে তাড়িয়েছেন, আর শিল্প পশ্চিমবঙ্গে এখন পর্যন্ত নিয়ে আসতে পারেনি। না শিল্প আনতে পেরেছেন, না চাকরি আনতে পারবেন। ওনার কথা হবে মোদিজির জুমলা আর মমতাদির জুমলা, মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রীর জুমলা সমান। আমি এখানে একটু মনে করিয়ে দিতে চাই যে শূন্যের কথায় মনে পড়ে গেল কুণাল ঘোষ কিন্তু পরিষ্কার যখন স্পোকসপারসন ছিলেন সেই সময় পরিষ্কার বলেছেন মাত্র 5 থেকে 11টা আসন পেতে পারে বিজেপি, তৃণমূল বাকিটা পেতে পারে, বাম কংগ্রেস শূন্যই থাকবে। কী বলবে? মোদি, নরেন্দ্র দামোদর দাস মোদি ভারতবর্ষের নির্লজ্জ প্রধানমন্ত্রী। শুধু প্রধানমন্ত্রী না, উনি বলেছিলেন একটা কথা যে কংগ্রেস মুক্ত ভারত, আর ওনারই দিদি, ওনারই সিস্টার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছেন কংগ্রেস মুক্ত ভারত। দুজনেরই কথা, দুজনেরই উদ্দেশ্য, দুইজনেরই ইন্টেনশন দুটোই কিন্তু এক। কংগ্রেস মুক্ত ভারত কেন? কংগ্রেস ডেভেলপমেন্টের কথা বলে। কংগ্রেস কি বলছে? মহিলাদেরকে এম্পাওয়ার করার জন্য কি বলছে? মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে, কংগ্রেস দেবে মহালক্ষ্মী ভাণ্ডার। কংগ্রেস 8,500 করে প্রত্যেকটা মহিলাকে দেবেন, যাতে তারা এম্পাওয়ার হতে পারেন। যুবক যারা আছে, ডিপ্লোমা হোল্ডার যারা, আপনার গ্রাজুয়েট আছে, বড় লোক যারা শিল্পপতি হয়, তাদের ছেলেমেয়েরা ইন্টার্নশিপ, অ্যাপ্রেন্টিসশিপ করে একটা ভালো রোজগার করে, তারপর শেখার পরে সে এবার নিজের কোম্পানি বিভিন্ন জয়েন করে। সেটা কিন্তু গরিবদের অধিকার কেউ দেয়নি এই কংগ্রেস সরকার। আবার রাহুল গান্ধীজির প্রধানমন্ত্রী হয়ে এই সরকার সুযোগ দিচ্ছে যে ভারতবর্ষের প্রতিটা যুবক যারা গ্রাজুয়েট, যারা ডিপ্লোমা, তাদেরকে 1 বছরের ইন্টার্নশিপের সুযোগ এবং 1 লাখ টাকা তাদের খাতায় ঢুকে যাবে বছরে। এবং সেটা কী করে হবে? নরেন্দ্র মোদী পরিষ্কার বলছে এইবার নাকি 400 পার, 400-র বেশি আসন রাজীব গান্ধীর সময় দেখিয়েছিলাম আমরা, তারপরে এখন আবার 400 পার। কী করে করবেন রাহুল গান্ধী? সুযোগই পাবেন না বিজেপির পক্ষ। আপনি হাওয়ের খুব গণ্যমান্য সাংবাদিক, আপনি বাংলার মার্জিত সাংবাদিক, যিনি প্রশ্ন করতে জানেন, প্রশ্ন ঠিক জায়গায় দিতে জানেন। আপনি এটা জানেন যে নরেন্দ্র মোদী বাংলায় এসে বলেছিল আমরা কত পার। আদৌ কি হয়েছিল? অমিত শাহজির কথা আমার মনে পড়ে। উনি বলেছিলেন যে 15 লাখ দেंगे। আরে 15 লাখ কি ভাই জুমলা হে, এ দেনা পড়তা है। তো নরেন্দ্র মোদীর হচ্ছে মানুষকে সাইকোলজিক্যালি, যখন উনি হারার একটা সম্ভাবনায় রয়েছে, তখন সাইকোলজিক্যালি মানুষকে মানুষের কাছে বার্তা পৌঁছে দিতে, উৎসাহ দিতে নিজের কর্মীদের বলে দিয়েছে আবকি বার 400 বার। উনি জানেন আবকি পার 150 भी नहीं পার, আবকি বার 150 भी नहीं পার, 400 তো দূরের কথা, লেট অ্যালোন 400, ইভেন দে উইল নট ক্রস দ্য 150 সিট। তো এটা একদম পরিষ্কার যে নরেন্দ্র মোদীর এটাও একটা জুমলা। মোদিজির গ্যারান্টি এটা জুমলা গ্যারান্টি। তো মোদিজি কখনোই 400 পাবে না, 150-র মধ্যেই সীমিত থাকবে। আর আপনাকে এসিওর করছি 4 জুনের পরে আপনি আবার ইন্টারভিউ নেবেন বা খবর করবেন, তো দেখবেন যে আমাদের কংগ্রেসের সরকার আসছে, ডেভেলপমেন্টের সরকার আসছে, আসল মানুষের সরকার আসছে যে মানুষকে নিয়ে ভাবে। আপনি বলুন তো, কৃষকদের লোন নরেন্দ্র মোদীজি এখনও মাফ করেননি কেন? 1 টাকাও মাফ করেছে? 1 টাকাও কৃষকদের লোন মাফ করেছে, কিন্তু হাজার হাজার কোটি টাকা নিজের বন্ধু বান্ধবদের, বিজনেসম্যান, কিছু চুনিন্দা, কিছু চুজি বিজনেসম্যানদের মাফ করেছে। কিন্তু কৃষকদের 1 লাখ টাকার জন্য যে আত্মহত্যা করছে, নরেন্দ্র মোদী কি দেখতে পান না? কংগ্রেসের সরকার মাফ করেছিল কৃষকদের লোন, তারপরে আর কেউ মাফ করেনি। এবার আমরা
কৃষকদেরও আমরা দিয়েছি যে এমএসপি মিনিমাম সাপোর্ট প্রাইস আমরা দেব, তার সাথে সাথে আমরা কৃষকদের সমস্ত লোন আমরা মাফ করে দেব। তো এই ডেভেলপমেন্টের সরকার চায়, মানুষকে বুঝে নিতে হবে সে কি ধর্মের রাজনীতি চায়, সে কি ভাউতাবাজি চায়, জুমলা চায়, না ডেভেলপমেন্ট চাই, শিক্ষা চাই। আজকে মানুষ আমি নিজে বলছি, বাজারে গেলে সবজির দাম দেখলে মাথা চটে যায়। 500 টাকা নিয়ে গেলে 500 টাকার আসে না, ও 500 টাকাই চলে যায়। এই বাজারে থেকে উজ্জ্বলা গ্যাস দিয়ে দিয়েছেন, কিন্তু 1200 টাকার আপনাকে 400 টাকার গ্যাস ছিল সেটা 1200 টাকা করে দিয়েছেন। পেট্রোলের দাম, ভাড়া, মানুষ এখন 50-1 লাখ টাকাও মাসে রোজগার করে পরিবার চালাতে ভালো করে হিমশিম খাচ্ছে। তাহলে এখন আপনাকে দেখতে হবে আসল ডেভেলপমেন্ট সেই মিডিয়ার, গদি মিডিয়ার চকচকানিতে, না আপনার বাড়িতে আপনি যেটা অনুভব করছেন, যেটা আপনি এক্সপিরিয়েন্স করছেন, যেটা আপনি আছেন অ্যাকচুয়ালি, আপনি যে সিচুয়েশনে আছেন সেটা মানুষ সেটা যদি সেই অন্ধভক্তের চশমা বলে না, অন্ধভক্তের সেই চশমা যদি পরে থাকে মানুষ, তাহলে মানুষের কিচ্ছু হবে না। আর যদি মানুষ ডেভেলপমেন্টের, আমি আশা করছি ভারতবর্ষের মানুষ এখন বুঝতে 10 বছর হলো বুঝে গেছে, ভাউতাবাজি বুঝে গেছে, আর হবে না। এবার কিন্তু সঠিক ডেভেলপমেন্টের সরকারকে নিয়ে আসবে, আর মানুষ নিজেদের অধিকারটাকে প্রয়োগ করবে। ঠিক তাই। আমি একদম স্পেসিফিকভাবে শেষ করব এই জেনে, ছোট্ট করে জেনে নেব হাইকোর্টের রায়, যে রায় বহাল ছিল সুপ্রিম কোর্টে, আজকেও তার একটা দিক, একটা অংশ যেখানে স্টে ছিল সেই অংশের রায় দেওয়া, কি মনে হচ্ছে বদল হতে পারে রায়ের, নাকি একই ধরনের সিস্টেমেই যেভাবে চলছে সেই রায় সেরকমভাবেই চলতে পারে, কি মনে হচ্ছে আপনার? দেখুন, আইনজীবী হিসাবে আমি যদি বলি, আমি তো রেকর্ড খুব একটা দেখিনি তো সেই কেসের, তবু আমি যদি বলবো যে যেই টাকাটার দেওয়ার হাইকোর্ট অর্ডার দিয়েছিল যে সুদে আসলে টাকা দিতে হবে, এটা তো একটা সাধারণ পরিবারের সবার ক্ষেত্রে সম্ভব নয়। এখন খরচা করে ফেলেছে, কোথায় কি করেছে, খরচা হয়ে গেছে, সেই ক্ষেত্র হিসাবে আমার মনে হচ্ছে সেটাকে স্টে সুপ্রিম কোর্ট করবে, যে সেই টাকাটা আর দিতে হবে না, কিন্তু চাকরিটা আর থাকবে না। তো সিবিআই হেফাজতের যে সেটা এখন সেটা খুব মানে এখন এটা খুব এটা ডিসক্রিপশন পাওয়ার ইউজ করতে হবে জাজদেরকেও। সুপ্রিম কোর্টের অনারেবল জাজেসরা আছেন, তারা ডিসক্রিপশন পাওয়ার ইউজ করবেন, যে সিবিআই যদি করে তো এখন তো চিনতেই পারবে না কে যোগ্য আর কে অযোগ্য। সবাইকে যদি সিবিআইতে এত মানুষ, তাহলে ভোগান্তি হবে আর কিছু না। তা আমি আশা করব যে মানুষ কিছুটা রিলিফ পাবে আর কি। সুপ্রিম কোর্ট যখন ভারতবর্ষের সর্বোচ্চ আদালত, উনি সর্বোচ্চ আদালত ভেবে চিনতে মানুষের কোনটা ভালো হবে এবং আইনি দিক সমস্ত কিছু বিবেচনা করে নিজের ডিসক্রিপশন পাওয়ারের ইউজ করবেন। আমি আশা করছি, আমি আশাবাদী।